এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ বৈকালিক অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস। প্রত্যেক বুধবার ঠিক বিকেল 4টের সময় আমরা আপনাদের দরবারে হাজির হই। আর এই আসলে দুর্গাপুর বা দুর্গাপুরের চারপাশে যে বৃহত্তর শিল্পাঞ্চল, এই শিল্পাঞ্চলে বিভিন্ন সামাজিক সংস্থা তারা নানাভাবে সামাজিক কাজকর্ম করে যাচ্ছে। কেউ হয়তো নারী ক্ষমতা নিয়ে কাজ করছেন, কেউ সাফাই কর্মচারীদের নিয়ে কাজ করছেন, কেউ হয়তো কোনো অসুখ বিসুখ, হেমোফেলিয়া, থ্যালাসেমিয়া, এই সমস্ত অসুখ নিয়ে দীর্ঘকাল ধরে কাজ করছেন, যাতে কিছুটা আরাম দেওয়া যায় রোগীদের। না, কেউ খেলাধুলা নিয়ে কাজ করছেন, কেউ নাটক নিয়ে কাজ করছেন, যেমন বিভিন্ন সংস্থা কাজ করছেন। কখনো ব্যক্তি মানুষও এককভাবেও অনেক কাজ করছেন, বিভিন্ন পরিষেবা দিচ্ছেন মানুষজনকে। এগুলো সরকারি ব্যবস্থার বাইরে। তো আমরা প্রত্যেক বুধবার এই বিকেল 4টায় অনুষ্ঠানে এই ধরনের সামাজিক সংস্থাগুলি বা ব্যক্তি মানুষও হোক, তাদের সঙ্গে আমাদের দর্শকদের একটা আলাপ পরিচয় করিয়ে দিই। এই দুটো কারণ। একটা হচ্ছে যে যারা এইসব কাজ করছেন তাদেরকে আমাদের চ্যানেলের তরফ থেকে তাদের স্বীকৃতি, সম্মাননা আমরা এইভাবে দিই, তাদেরকে আরও বহু মানুষের সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দিন। তার কারণ এরা যে সমস্ত পরিষেবা দেন, সেই সব পরিষেবা যাদের প্রয়োজন তারাও যাতে জানতে পারেন। দ্বিতীয়ত, আমাদের দর্শকদের মধ্যে অনেকেই এখন হাতে হয়তো কিছুটা সময় আছে, পরিশ্রম করার ক্ষমতা আছে, হয়তো সামান্য অর্থ সংস্থানও আছে, তারা কিছু সামাজিক কাজে যুক্ত হতে চান। আমরা এই আসরের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করে দিই যে তাদের যে কাজ করার ইচ্ছা, যে বিষয়, সেগুলো অন্য কোথাও হচ্ছে কিনা, কাদের সঙ্গে যোগাযোগ করব যদি সেই সেবায় যেতে চাই। এই জন্য আমরা এই অনুষ্ঠানে আছি। নানা ধরনের আমরা এর আগে শুধু খেলাধুলা নিয়ে, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, এইসব নিয়ে যারা চর্চা করছেন, কাজ করছেন, প্রশিক্ষণ দিচ্ছেন, তাদের কথা আমরা এই আসরে বলেছি এবং তাতে বিপুলভাবে সাড়াও পেয়েছি। আমরা আমাদের সঙ্গে অনেকে যোগাযোগ করে সেই সমস্ত সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে, তাদের বাড়ির ছেলে মেয়েদের সেই সমস্ত খেলাধুলায় প্রশিক্ষণ কোথায় পাওয়া যাবে এ নিয়ে খোঁজখবর করেছেন। সুতরাং কাজ অনেকটাই হয়েছে। আজকেও আমরা একটা বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছি আপনাদের জন্য। আজকে আমরা কথা বলবো যে দুর্গাপুর শিল্পাঞ্চলে অ্যাডভেঞ্চার স্পোর্টসের কী অবস্থা, কবে থেকে শুরু হয়েছিল, এখন কীরকম পরিস্থিতি আছে, এই নিয়ে আমরা কথাবার্তা বলবো। আর কথাবার্তা বলার জন্য আমরা আজকে আমাদের অতিথি যাকে ডেকেছি, অসীম কুমার মণ্ডল। অসীম, অনেক ধন্যবাদ তুমি আমাদের আসরে আসার জন্য। নমস্কার। অসীম নিজে হাই অল্টিটিউড থেকে অনেকবার অনেক পর্বত অভিযানের সঙ্গী হিসাবে গেছে। অসীম এই অ্যাডভেঞ্চার স্পোর্টসের সঙ্গে এখন যুক্ত আছে। ওদের সংস্থাটার নাম হচ্ছে মাউন্টেনিং
অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েশন অফ দুর্গাপুর, সংক্ষেপে ম্যাড বলে। আমি একটু হাসি ঠাট্টাও করি ওদের সঙ্গে। ম্যাড এমনি বানানটা যদিও আলাদা হলে ম্যাড কথার মানে হচ্ছে পাগল। সত্যি সত্যি কিছুটা পাগল না হলে বোধহয় এই ধরনের সংগঠনের সাথে যুক্ত হয় না। এটা বোধহয় একটা ব্যাপার, অসীম বোধ হয় কিছুটা পাগলামি থাকতে হবে। সুতরাং সেই থেকে তোমাদের ম্যাড নামটা আমি একটু মজা করেই বলি যদিও, কিন্তু এটা ঠিক একটু মাথার ক্যারা না নড়লে না সামাজিক কাজে যেটাকে বলে ঘরের খেয়ে বনের মোস্তারের মানুষজন নামে না। অনেক ভালো মানুষ আছেন, তাদেরকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমরা আজকে অসীমের সঙ্গে কথাবার্তা বলা শুরু করব। তার আগে বলে নিই, অসীমের দুর্গাপুর কেন, দুর্গাপুরের বাইরেও বহু জায়গাতে অনেক জেলা জুড়ে অসীম খ্যাতনামা আছে একটা অন্য কারণে। সেটা আজকে আমি এক্ষুনি প্রসঙ্গটা তুলছি না, যদি দেখি সময় পাই একদম অনুষ্ঠানের শেষের দিকে অসীমের সেই সব গুণকীর্তন আমি সামান্য করার চেষ্টা করব। কারণ অসীম আপাতত আমরা আলোচনা করি যে দুর্গাপুরে অ্যাডভেঞ্চার স্পোর্টসের কি অবস্থা। অসীম, দুর্গাপুরে অ্যাডভেঞ্চার স্পোর্টস মূলত বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস হয়ে থাকে। তো আমি যে স্পোর্টসের সঙ্গে যুক্ত আছি মাউন্টেনিয়ারিং, অর্থাৎ একটা পাহাড় বা পর্বতে ওঠা বা পর্বতে পাহাড়ে ট্রেক করা, জঙ্গলে ট্রেক করা। অ্যাডভেঞ্চার মূলত হয় একদম প্রাথমিক লেভেল থেকে, বাচ্চা বয়স থেকে যারা শুরু করে তাদের এই অ্যাডভেঞ্চারের সঙ্গে যুক্ত থাকলে শুধু স্পোর্টসের সঙ্গে যুক্ত নয়, সঙ্গে সঙ্গে যে সামাজিক যে বাধা বিপত্তি আসে নিজের কাছে সেইগুলোকে জয় করতে সক্ষম হয়, বা অনেকটা যে কোনো পরিস্থিতিতে ঘাবড়ে না গিয়ে সেই পরিস্থিতিটাতে কী করে মোকাবিলা করবে, সেই মোকাবিলা করে সেই পরিস্থিতি থেকে কী করে বেরিয়ে আসবে সেই জায়গাটা তৈরি হয়। মূলত আমরা যখন ট্রেকিং কিংবা এক্সপিডিশনে যাই, একদম সোজাসুজি চলে যাচ্ছি, তো ওখানে মূলত কোনো সাহায্য করার লোক পাওয়া যায় না আমাদের। তো আমাদের যা ডিফিকাল্টি থাকে সেগুলো আমাদেরকে নিজেদেরকেই ওভারকাম করতে হয়, নিজেদের বুদ্ধি লাগিয়ে। শারীরিক যে ক্ষমতা আছে, শারীরিক ক্ষমতা, মেন্টাল, সবথেকে বড় হচ্ছে মানসিক স্ট্রেংথ খুব বেশি বেড়ে যায় এই ধরনের স্পোর্টসের সঙ্গে যারা যুক্ত থাকে। যে কোনো প্রবলেমকে তারা খুব সহজেই ফেস করে, খুব সহজেই ভেঙে পড়ে না। এটা অসীম খুব চমৎকার করে বললে। আসলে ভয় পাওয়ার কিছু নেই, বাধা বিপত্তি আসেই জীবনের চলার পথে নানা রকম, কিন্তু তাকে সামলে নিতে হবে একটু সাহসের সঙ্গে, বুদ্ধিমত্তার সঙ্গে, এবং এই জন্য অল্প কিছু প্রশিক্ষণের দরকার হয়। অসীমরা প্রধানত ওদের সংগঠনের মাধ্যমে এই প্রশিক্ষণটা নানাভাবে দেয়, এবং এটা একটু খেলার ছলেই দেয়। ও যেটা বলছিল ছোট থেকে আমাদের যেমন মাউন্টেনিংয়ের সঙ্গে যুক্ত অ্যাডভেঞ্চার স্পোর্টস, ঠিকই বলেছে, অ্যাডভেঞ্চার স্পোর্টস অনেক রকমের আছে, আমরা সবটা হয়তো আজকে আলোচনা করব না, কিন্তু যেমন মাউন্টেনিংয়ের একটা প্রাথমিক এখানে প্রশিক্ষণ হয় রক ক্লাইম্বিং কোর্স নাম করে। সেই রক ক্লাইম্বিং কোর্সে কিন্তু একটু ছোটদের আবার প্রাইমারি রক ক্লাইম্বিং একটা করানো হয়, যেখানে প্রাথমিকভাবে কাজটাই হচ্ছে সামনে বাধা, এই বাধা টপকাতে হবে, সাহস করো, একটু নিয়মের মধ্যে চলতে হবে। আমার মনে হয় এই ধরনের প্রশিক্ষণ কেন্দ্রে অসীম আরেকটা বোধহয় খুব জরুরি ব্যাপার হয় যে একসাথে চলা, নিজের কাজটা নিজে করা। অবশ্যই একসঙ্গে চলা খুবই দরকার আছে, কারণ আপনি যখন কোনো একটা জায়গায় যাবেন তো একসঙ্গে চলার এইটাই একটা সবথেকে বড় ব্যাপার আছে, যে বিপদগুলো বা যে ডিফিকাল্টিটা আসবে সবসময় একার দ্বারা সেটাকে ওভারকাম করা সম্ভব হবে না, তো সাহায্য লাগবে। হঠাৎ করে ধরুন আপনি একটা জঙ্গল ট্রেকে গেছেন কিংবা একটা পাহাড়ে গেছেন, আপনি কোথাও আপনার জলটা শেষ হয়ে গেছে, তো আপনার যে সহযাত্রী থাকবে সে আপনাকে জল দেবে, খাবার দেবে, কিংবা আপনার হয়তো পাটা মচকে গেল, আপনাকে কাঁধে করে তুলে নিয়ে বা রেস্কিউ করা যে জায়গাটা রয়েছে, এগুলো একসঙ্গে না থাকলে হবে না। সবথেকে বড় ব্যাপার হচ্ছে যখন আপনি কোনো রক ক্লাইম্বিং করুন বা যে কোনো অ্যাডভেঞ্চারে যান, যখন একে অপরের সহযোগিতা রাখবে। রক ক্লাইম্বিংয়ে সবথেকে যখন একটা পাহাড়ে উঠবেন দেখবেন যে রোপ আমরা যেটা বলি, আপনারা বাংলা ভাষায় যেটাকে দড়ি বলা হয়, দড়ি ধরে উপরে একজন দড়ি ধরে থাকে, যাতে মানুষ যে উঠছে ক্লাইম্বার সে যাতে পড়ে না যায়, তাকে যাতে অ্যারেস্ট করে যায়। তো সবসময় একাধিক দরকার আছে। এবার অনেকে এখন স্পোর্টসটা এই লেভেলে উন্নত হয়েছে, অনেকে একা একা মাউন্টেনে যাচ্ছে, স্লো ক্লাইম্বিং করছে, সেই জায়গাটা আলাদা। কিন্তু প্রাথমিক অবস্থায় তারা খুব অভিজ্ঞ, যারা স্লো ক্লাইম্বিং করে খুব অভিজ্ঞ, দীর্ঘদিন ধরে পাহাড়ে যেতে যেতে তাদের একটা
ধৈর্য, মানসিক বল বা মানসিক সাহস বা শারীরিক সক্ষমতা, নিজেকে জাজমেন্ট করার জায়গায় পৌঁছে গেছে, তারপরে সে সেই জায়গাটাকে স্লো ক্লাইম্বিং করছে। কিন্তু আমাদের অসীম জীবনের নানা ক্ষেত্রেই এই একসাথে চলা খুব জরুরি হয়ে পড়ে। হ্যাঁ, এখন তো টিম স্পিরিট না থাকলে হবে না। এখন যে কোনো কাজে, এখন সামাজিক যে কোনো কাজেই দেখা যায় যে একসঙ্গে কাজ করার যে মানসিকতা সেটা গড়ে ওঠে না, একসঙ্গে কাজ করার থাকে না, সবসময় মতবিরোধ থাকে। কিন্তু এই যে স্পোর্টসগুলো রয়েছে, স্পোর্টসে যারা থাকে একে অপরকে বন্ধু করে নেওয়া, একে অপরের সঙ্গে মানসিকতা মিলিয়ে নেওয়া। আপনারা সবথেকে বড় এই জায়গাটা হচ্ছে যখন আপনাদের ছেলে মেয়েদেরকে কোনো অ্যাডভেঞ্চার কোর্সে পাঠাবেন, বাচ্চা ছেলে মেয়েদের ঘরে হয়তো নিজের খাবার দিতে চায় না, জল দিতে চায় না, ওখানে আমাদের সঙ্গে 4-5 দিন থাকার পরে নিজে না খেয়ে নিজের খাবারটা দিয়ে দেবে, নিজে জল না খেয়ে অপরকে জল খাওয়াবে। এই যে মানসিকতাটা তৈরি হয়, এই মানসিকতাটা কিন্তু ছোট থেকে অ্যাডভেঞ্চার কোর্সের মাধ্যমে আমরা এটা তৈরি করে দিই। অ্যাডভেঞ্চার স্পোর্টসে খুব দরকার আছে। অসীম সুন্দর করে বলছিল, একটা বাংলা কবিতা আছে না, আয় বেঁধে বেঁধে চলি, শঙ্খ ঘোষের, যে মাউন্টেনিংয়ে বিশেষ করে পাহাড়ে ওই দড়িতে বেঁধে বেঁধেই চলতে হয় এবং সেখানে ব্যক্তিগত বাহাদুরি দেখানোর সুযোগটা কম। আমাদের যে কোনো এই যে ধরনের অভিযান হয় সেটা কিন্তু ওই দলের অভিযান। হয়তো কেউ একদম শীর্ষে চড়ছে, তার নাম হয়তো বেশি করে আসে, তার ছবি আসে, কিন্তু এই যে শীর্ষে গেছে সেটা কিন্তু সার্বিকভাবে একটা দলগত, পিছন থেকে বহু লোকের সাপোর্ট থাকে, বহু লোক মানে সাপোর্টিং করে। যে ধরুন বেস ক্যাম্প হলো, বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1, ক্যাম্প 2, মালফেরি, তাদেরকে এগিয়ে দেওয়া সামনের দিকে। তো পিছন থেকে সাপোর্টটা না পেলে সে কখনোই ওই জায়গাতে পৌঁছাতে পারবে না। তো এটা একটা দলবদ্ধ টিম গেম থাকে। দলের পুরো টিমের মধ্যে যদি কেউ একজন শীর্ষ চূড়ায় উঠতে পারে তাহলেই সেটা সেই জায়গা থেকে সফলতা অর্জন করা যায়। ব্যক্তিগত না, সেটা দলগত প্রচেষ্টাই সাফল্য। এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসের আরেকটা বড় সুবিধার কথা যেটা বললেন, যে ছেলে মেয়েরা কম বয়স থেকে নিজের কাজ, যেটা বাড়িতে থাকলেন একটু কি বলবো, একটু আদরে গোবরে থাকে, ও পারে না করে আমরা একটু ই করি, সেটা কিন্তু তারা এই সমস্ত ক্যাম্পে যদি একবারও যায় দিন 4-5-6 জন্য, তারা কিন্তু যখন বাড়ি ফিরে আসবে না, তাদের অভিভাবকেরা দেখবেন যে সেই সব ছেলেমেয়েরা নিজের কাজ এখন দিব্যি, নিজের জামা প্যান্টটা নিজে গুছিয়ে রাখছে, নিজের থালা, নিজের জুতোর ফিতেটাও নিজে বাঁধবে, নিজের থালাটা খাওয়া দাওয়ার পরে নিজে ধোবে। এই যে সেলফ সাফিসিয়েন্ট, এই জায়গাটা কিন্তু তৈরি হয়ে যায়। হ্যাঁ, অ্যাডভেঞ্চার কোর্সে গেলে এই জায়গাটা তৈরি হয়ে যায়। বাচ্চাদের যদি আপনি প্রথম থেকে যদি এগুলো না শেখান, তাহলে বড় হয়ে গিয়ে অনেকটাই হাগাবুগা টাইপের হয়ে যাবে। এই নিজের কাজ নিজে করতে শেখান, নিজেকে বাধাগুলোকে অতিক্রম করতে শেখান, তাহলে দেখবেন যে ঠিক একজন মানুষ তৈরি হয়ে উঠবে। অসীম, একটা অন্য কথা আমরা জিজ্ঞেস করি, তুমি দুর্গাপুরের ছেলে, দুর্গাপুরে সেই হিসাবে 1971-72 থেকেই এই অ্যাডভেঞ্চার স্পোর্টস, হাই অল্টিটিউড ট্রেকিং, আপনি যেটা বলছেন ঠিক বলছেন। প্রথম দুর্গাপুরে যে ক্লাবটা তৈরি হলো সেটা হলো 11ই মার্চ 1973 সালে তৈরি হলো। 1973-এ, হ্যাঁ, তার আগে থেকেই চলছিল গেলডুং প্রথম অভিযান, সেগুলো আমরা উল্লেখ করবো আমাদের দুর্গাপুরের, বলবো যে পর্বত অভিযান আন্দোলনের সেগুলো শুরু। তার আগে থেকেই আমি যে জন্য ওই যে 71-72 বললাম, এখানে যারা কলকারখানা কাজ করতে আসলেন তারা ওই দল বেঁধেই অল্প স্বল্প, কেউ মুক্তিনাথ চললেন 4-5 মিলে বা ইত্যাদি, হাই অল্টিটিউড ট্রেকের শুরুয়াতটা কিন্তু করেছিল অবশ্যই নানাভাবে। অবশ্যই আগে ট্রেকিং করেছে, এই সম্পর্কে বুঝেছে, তারপরে তো একটা ক্লাব বা সংস্থা প্রতিষ্ঠাতা হয়। এবং তার মধ্যে আমাদের যে বিশেষ করে যে ট্রেনিং হয় আর কি, মাউন্টেনিং এর ট্রেনিং হয় এখন ভারতবর্ষে 2-3 জায়গাতে হয়। দার্জিলিং এ যেমন একটা, দার্জিলিং হয়, আপনার মানালিতে হচ্ছে, আপনার উত্তরকাশী আছে, আর সোনমার্গে আছে। টোটাল 4টে ইনস্টিটিউট রয়েছে। কাশ্মীরেরটা আপাতত বন্ধ আছে নানা কারণ, একটা সময় ছিল। সেগুলো আমাদের অন্য বিষয়, আমরা অ্যাডভেঞ্চার স্পোর্টস নিয়ে আসবো। আমি একটু পুরোনো কথা খালি অসীমের সঙ্গে বলে দিয়েছি যে সুতরাং সেক্ষেত্রে দুর্গাপুরের কিন্তু অনেক বছর আগে, যে 50 বছর হয়ে গেল, মানে 71-72 আজকে না, 52-53 বছর হয়ে গেল, তখন থেকে কিন্তু এই মাউন্টেনিং বা অ্যাডভেঞ্চার স্পোর্টসে এখানকার লোকজন বা ছেলেমেয়েরা কিন্তু অংশ নিচ্ছে। অসীম, আজকে দাঁড়িয়ে তোমরা যখন আছো, কি মনে হচ্ছে অ্যাডভেঞ্চার স্পোর্টসের দিকে আমাদের ছেলেমেয়েরা বা আমাদের অভিভাবকেরা তারা কতটা উৎসাহী, তোমার কি মনে হয়? এখন বিশেষ করে কলেজগুলোকে এই যে স্পোর্টসগুলো সব যেহেতু অলিম্পিকে ইয়েতে চলে আসছে, রক ক্লাইম্বিং,
তো এই স্পোর্টসের সঙ্গে এখন বিশেষ করে কলেজের ছেলেমেয়েগুলো খুব উৎসাহিত, কলেজের ছেলেমেয়েগুলো প্রচুর পরিমাণে যাচ্ছে। আমরা রিসেন্টলি একটা ট্রেক করলাম পরেশনাথ, এই মাসে গত জুলাই 26, 27, 28। পরেশনাথ মানে পরেশনাথ পাহাড়, এই যে আমাদের যে এখানে রয়েছে আমাদের ঝাড়খণ্ডে, হ্যাঁ এই যে আমাদের মানে পরেশনাথ রেল স্টেশন আছে, একটা বড় জৈন মন্দির যেখানে আছে, জৈন মন্দির আছে, ওখানে ট্রেক করলাম 26, 27, 28 3 দিনে ছিল। তো আমরা ওখানে ট্রেক মানে ওই যে সিঁড়ি বেয়ে না, সিঁড়ি নেই, ঠিক রাস্তা আছে জঙ্গলের মধ্যে দিয়ে, হয়তো সিমেন্ট বাঁধানো রাস্তা হয়ে গেছে এখন, ওই রাস্তা ধরে। তো এখানে আমরা অনেকটা সময় লাগবে, অনেকটা সময় লাগে, প্রায় 10-11 ঘন্টা। এইভাবে যদি হিসাব করি কতটা পথ, মানে প্রায় 11 কিলোমিটার পথ আছে, 11 উপরে ওঠার 11 কিলোমিটার, নিচে নামা 11 কিলোমিটার। তো আমরা জাস্ট 2 দিন রেজিস্ট্রেশন করেছিলাম, 2 দিনের মধ্যে আমাদের প্রায় 100 জনের উপরে রেজিস্ট্রেশন করে নিয়েছিল। আমরা টোটাল 117 জনের একটা টিম পরেশনাথ করে এলাম। এখানটা অসীম একটু আমি দর্শকদের সঙ্গে একটুখানি কথা বলে নিই। প্রিয় দর্শক, আপনারা জানেন বাড়ির কাছেই পরেশনাথ, বেশি দূরে নয়। ট্রেনে কতক্ষণ সময় লাগে? ট্রেনে আপনার আসানসোল থেকে 1.5 ঘন্টা 2। আসানসোল থেকে 2 ঘন্টা। আরও ব্যবস্থা আছে যাওয়ার। সেইখানে অনেক উঁচুতে, যে উঁচুটা, এমনি উচ্চতা কত বলবে? উচ্চতা প্রায় ভুলে গেলাম কত ফিট আছে, তাও অনেকটাই হবে উচ্চতা, 1200-1300 তো বেশি হবে, বেশি হবে। কিন্তু মানে বোঝা যাচ্ছে যে ওই পাহাড়ি পথ সেটা প্রায় 8 থেকে 10 কিলোমিটার রাস্তা, বুঝতে পারছি। সেটা উঠবে এবং চড়াই, কিন্তু আগাগোড়া চড়াই, এমন নয় যে ঢালে নামছে, পুরোটাই চড়াই। সম্প্রতি আমাদের দুর্গাপুরের, বেশিরভাগই দুর্গাপুরের ছেলে মেয়ে ছিল, দুর্গাপুর ছিল, দুর্গাপুরের বাইরেও ছিল, দুর্গাপুরের বাইরে ছিল উড়িষ্যার একটা টিম ছিল, 10 জন মেয়েরা ছিল, 31টা মেয়ে ছিল। তাহলে 117 জনের দল নিয়ে অসীমরা ঘুরে আসলো সেখানে। আগের দিন যে রওনা হতে হয় ভোর রাতে, হ্যাঁ ভোর রাতে গিয়ে, কখন কি করেছে আমি ঠিক জানি না, সেগুলো জানবো। আমরা জাস্ট 2:30টার সময় বেরিয়েছিলাম হেড টর্চ লাগিয়ে পাহাড়ে ওঠার জন্য। 2টোর সময় রাত্রিবেলা তো অন্ধকার, হেড টর্চ ছিল, প্রত্যেকের কাছে হেড টর্চ ছিল। আমরা আগেই একটা মাথায় কিট লিস্ট করে দিই, যাতে করে কি কি জিনিসপত্র নিয়ে যেতে হবে। এবার হেড টর্চ ছিল, হেড টর্চ জ্বালিয়ে প্রত্যেকে 2টোর সময় অ্যাসেম্বলি হয়ে 2:30টার সময় সবার ব্যাকপ্যাক, হ্যাঁ পিছনে একটা ছোট্ট প্যাকস্যাক ছিল, যেটার মধ্যে জল, অন্য মালপত্র যদি দরকার হচ্ছে কিছু না, অন্য কিছু লাগবে না, শুধু জল আর কিছু খাবার। অসীম, আমি না, এই তোমরা দেখো অ্যাডভেঞ্চার স্পোর্টস নানা রকমের হয়, এমনি ট্রেকিং হয়, জঙ্গল ট্রেকিং হয়, কান্ট্রি ট্রেকিং হয়। এই যে মন্দির উঁচুতে ওঠা এইভাবে, এমনি জঙ্গল নেই না না, বা অন্য কোনো ভয় নেই, হ্যাঁ, কিন্তু এটা একটা নতুন পথ দেখালো ম্যাড। তো অবশ্যই এতজন নিয়ে এর আগে কেউ করেনি, আমরা যতজন নিয়ে গেছি। আপনারাও যারা এমনিতেই পরিবারের লোকজন নিয়েও আপনারা এই জায়গাটা যেতে পারেন, কোনো অসুবিধা নেই, পরিবারের লোকজন নিয়ে যেতে পারেন। খুঁটিনাটি এই ব্যাপারটা একটু জেনে নিতে চাইছি, যে পড়াশোনা ধরো তোমরা ট্রেনে করে পৌঁছালে, ট্রেনে করে পৌঁছে ওখান থেকে, আচ্ছা ওখানটা ওই মানে পরেশনাথের কাছে থাকার হোটেল, হ্যাঁ মধুবন বলে যে জায়গাটা রয়েছে, আপনার স্টেশন থেকে আপনার মারুতি ভ্যান যাচ্ছে, 500 টাকা ভাড়া নেই পুরো ভ্যানের। তো মধুবনে গিয়ে পৌঁছে যাবেন। মধুবনে প্রচুর হোটেল, অসুবিধা নেই, থাকা খাওয়ার কোনো রকম অসুবিধা নেই, এবং কি চার্জও খুব কম। ওখানে থেকে আপনি ওখান থেকে ভোর রাতেও বেরোতে পারেন, সকালবেলাতেও বেরোতে পারেন। আপনি প্রায় আপনার ধরে রাখুন 11 থেকে 12 ঘন্টা লাগবে আপনি যখন বেরোবেন। একটা কথা, এই যে 12 ঘন্টা হাঁটবে, ধরো আমি তো আমার দর্শকের বিভিন্ন পরিবারদের বলছি যে আপনারা যান ঘুরে আসুন, তো মাঝে না হাঁটার কোনো অসুবিধা নেই, মাঝে মধ্যে ছোট ছোট দোকান আছে, খাবার জল পাবেন, খাবার পাবেন, বিশ্রামের জায়গা আছে, কোনো অসুবিধা কিছু নেই। না, আমাদের সঙ্গে একজন 70 বছরের বয়স্ক মানুষ গেছিল, একদম 70 বছর বয়স্ক মানুষ গেছিল, সেও খুব সুন্দরভাবে ট্রেকটা কমপ্লিট করেছে। অসীম সাধারণভাবে বলছি, তো 70 বছর বয়সের মানুষ গেছেন যখন, তখন তো আরেকটু আশাপ্রদ বলা যায়, কারণ ছেলেরা একটু তাড়াতাড়ি হাঁটবে তাদের এনার্জিতে। তো 12 ঘন্টা যদি লাগে, ফেরার সময় তো একটু কম লাগে। না, টোটালটাই 12 ঘন্টা। ও টোটালটা 12 যাওয়া আসা মিলে, কারণ না নামার সময় একটু সময় কম লাগে না? হ্যাঁ, নামার সময় একটু তো সময় কম লাগে। 12টা মানে আপনি 8টায় গেলে রাত্রি 8টায় আবার ফিরে আসবেন। হ্যাঁ, একদম ম্যাক্সিমাম। আচ্ছা, এই যে রাত্রিবেলা ফিরে আসবেন বলছি, এই না কোনো অসুবিধা নেই, টর্চে হয়ে যাবে, এমনি রাস্তা ভালো তো নয়, সেই হেড গিয়ার টিয়ার থাকে, এমনি টর্চ হলো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। না,
আর দরকার হলে রাস্তায় জল বা খাবার টুকটাক পাওয়া যাবে। তো এটা একটা আমরা ভালো খবর পেলাম ওদের অর্গানাইজেশন থেকে, ম্যাড যেটা বলছিলাম, মাউন্টেনিং এন্ড অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েশন। ম্যাডের আরেকটা দুর্গাপুরবাসীর জন্য একটা খুব ভালো সুখবর জানিয়ে রাখি, এই আগস্ট মাসের 17 তারিখ নেতাজি ভবনে অ্যাডভেঞ্চার ফিল্ম হবে, অ্যাডভেঞ্চার ফিল্ম দেখানো হবে আইএমএফের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার আমাদের ম্যাডের। দুপুর 2টো থেকে শুরু হবে, 14টা ফিল্ম দেখানো হবে, সবগুলোই ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত ফিল্ম। জাস্ট 2 ঘন্টা স্পেস থাকবে, 2 ঘন্টার মধ্যে এই 14টা শর্ট ফিল্ম থাকবে, সবগুলোই অ্যাওয়ার্ড প্রাপ্ত ফিল্ম। আর এই সবগুলো কিন্তু মোটিভেশন, মানে আপনার যে কোনো মানুষ দেখতে পারে, যে কোনো মানুষের এই যে ফিল্মটা দেখানো হবে, এই ফিল্মটা দেখলে প্রতিটা মানুষ উপকৃত হবে এবং মোটিভেশন হবে, উদ্বুদ্ধ হতে পারবে। তো দুর্গাপুরবাসীর কাছে আবেদন করব যে প্রত্যেকেই নেতাজি ভবনে আসুন, নেতাজি ভবনে এসে আপনারা ফিল্ম দেখুন, কোনো চার্জ নেই, ফ্রি, একদম ফ্রি হিসাবে আপনারা। তুমি তো আবেদন করলে, আমি তো আমার দর্শকদের কাছে বলবো যে এটা একটা বড় ধরনের সুযোগ। আপনারা কিংবা আপনাদের বাড়ির ছেলে মেয়েদের তাদেরকে নেতাজি ভবনে 17ই আগস্ট রবিবার পড়ছে বোধহয়, না 17ই আগস্ট বোধহয় রবিবারই পড়ছে, মানে 15ই আগস্ট স্বাধীনতা দিবস তারপরেই। হ্যাঁ, তাদেরকে শনিবার পড়বে, হ্যাঁ শনিবার পড়বে মনে হয়, এরকম পড়ছে। যাই হোক, তো তাদেরকে নিয়ে আসুন। আজকে 17ই আগস্ট রবিবার পড়বে মনে হচ্ছে ওই রকম, না সানডে পড়বে একদম। এবং ছেলেমেয়েরা এই ফিল্মগুলো দেখলে অ্যাডভেঞ্চার স্পোর্টসের যে মজা, আপনারাও দেখুন তাহলে বুঝবে অ্যাডভেঞ্চার স্পোর্টস। যে কেউ ওপেন টু অল যে কেউ যেতে পারেন, কোনো ফিস লাগবে না, এন্ট্রি ফি ফ্রি, কোনো টিকিটের নেই। আপনি আসলে খালি নিয়ে আসুন ছেলে মেয়েদের, আপনিও আসুন, আপনারা আসুন, শুধু একবার দেখুন, দেখে পরে দেখবেন কতটা অ্যাডভেঞ্চার নিয়ে আপনি উদ্বুদ্ধ হতে পারবেন। অ্যাডভেঞ্চারটা কী জিনিস, শুধুমাত্র পাহাড়ে যাওয়া নয়, বিভিন্ন টাইপের আপনি নিজে যে প্রতিকূলতা রয়েছে সেই প্রতিকূলতাকে কিভাবে জয় করবেন, বিভিন্ন ক্ষেত্রে ছোট ছোট অ্যাডভেঞ্চার যে ফিল্মগুলো রয়েছে সেই ফিল্মগুলো নিয়ে একটা প্যাকেজ করা হয়েছে, 14টা ফিল্মের প্যাকেজ করা হয়েছে। আপনারা আসুন, দেখুন, অতি অবশ্যই ভালো লাগবে। এই যে কথাটা অসীম বললো না আমাদের আজকের অতিথি, এই প্রতিকূলতাকে ভয় না পেয়ে জয় করানোর, এবং সেটা ছেলেমেয়েরা কিন্তু এই ফিল্মগুলো দেখলে পরে তারা বাস্তব। এই যে আমরা দেখুন, আসলে তো অভিভাবকদের উপর নির্ভর করে, আমরা ছাদে মই বেয়ে উঠবে, এই পারবি না তুই উঠিস না, এই যে আমরা করি, তো এইটাকে কাটাতে হবে যে করে, এবং তাতে বাকি জীবনে, ভবিষ্যৎ জীবনেও কিন্তু তারা অন্য যে ধরনের বাধা আসে তাটাও কিন্তু সাহসের সঙ্গে মোকাবিলা করবে, যেটা অসীম আগেও বলছিল। আচ্ছা অসীম, এই যে ফিল্মটা আসছে তুমি বলছিলে যে আমাদের ইন্ডিয়ান মাউন্টেনিং ফেডারেশন সহায়তা, মানে এই যে গল্প কথা না, আমাদের ইন্ডিয়ান মাউন্টেনিং ফেডারেশন যেটা আছে, সেই মাউন্টেন ফেডারেশনের মানে কি বলবো অ্যাপ্রুভড ফিল্ম, এবং আমাদের এটা জয়েন্ট ভেঞ্চার, ম্যাডের সঙ্গে এটা জয়েন্ট ভেঞ্চার, এটা মানে আমি তো বলবো দুর্গাপুরের মানুষের কাছে এটা একটা সুযোগ, অতি অবশ্যই বড়। আমি একটা কথা না অসীম, আমি একটু জেনে নিই, তোমার কথাই শুনবো, তুমি তো বললে না ঠিক। ধরো এই যে এত বড় একটা ব্যাপার হচ্ছে, আমার কাছে খুব বড় ব্যাপারই মনে হচ্ছে যে অ্যাডভেঞ্চার ফিল্ম ফেস্টিভ্যাল, এমনি নানা রকমের ফিল্ম ফেস্টিভ্যাল হয়, এটা ধরো আমি বলছি অ্যাডভেঞ্চার ফিল্ম ফেস্টিভ্যাল। এটা এই দুর্গাপুরের চারপাশে স্কুল যারা আছে সেখানকার মাস্টারমশাই বা কর্তৃপক্ষের সঙ্গে তোমরা যোগাযোগ করেছো? না, অতি অবশ্যই আমরা সোশ্যাল মিডিয়া ছাড়াও সরাসরি হেডমাস্টারমশাইদের কাছে চলে যাও না, আমরা প্রত্যেকটা ক্লাবে এবং প্রত্যেকটা স্কুলে চিঠি করে, এটা স্কুলেও বিশেষ করে প্রত্যেকটা স্কুলে এবং প্রত্যেকটা ক্লাবে চিঠি করেছি। এবং তোমরা স্টিল টাউনশিপেও অনেকগুলো স্কুল আছে যেখানে যদি তোমরা জানাও, তোমাদের স্টিল টাউনশিপে নেতাজি ভবন যেহেতু বললাম, নেতাজি ভবন এখন যাও যে কোনো জায়গা থেকে আসতে পারে, সে সাগর ভাঙা হোক বা বেনাচিটি হোক, নেতাজি ভবন যে কেউ চলে আসতে পারে। এবং এই ধরনের কটায় শুরু করবে? দুপুর 2টোর সময় শুরু হবে, মোটামুটি আমাদের রাত্রি হবে না, ফেরা 4:30টার সময় শেষ, রবিবার দুপুর। সেটাতে যদি মাস্টারমশাইরাও ছাত্রছাত্রীদের নিয়ে আসেন, অসীম আমার মনে হয় এটা আমার অনুরোধ তোমাদের কাছে, আমি দুর্গাপুরের প্রবীণ লোক হিসেবে তোমাকে বলছি, তোমরা স্কুলগুলোর সঙ্গে আলাদা করে যোগাযোগ, অবশ্যই স্কুলে যোগাযোগ করবো, কারণ আমাদের শুধু চিঠিতে না, তোমরা যদি নিজেরা একটু ঘুরে আসো, আমাদের কয়েকটা স্কুল টাউনশিপে বেশ কয়েকটা স্কুল আছে। আমাদের যিনি প্রেসিডেন্ট রয়েছেন, আমাদের ক্লাবের ম্যাডের প্রেসিডেন্ট রয়েছেন, উনি হিন্দি ভারতী স্কুলের প্রিন্সিপাল, কি নাম? মিস্টার অজয় প্রসাদ।
আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, উনি স্কুলগুলোতে যেহেতু তারও ভালো হলো, হ্যাঁ স্কুলে রয়েছেন, যদি স্কুলে অন্য যোগাযোগ। স্কুলগুলোতে অনুরোধ করেন তার একটা আলাদা দামও হবে। অবশ্যই অবশ্যই। সুতরাং কারণ ছাত্রছাত্রীরা দেখুক, তাহলে বুঝতে পার। এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসকে শুধুমাত্র একটা খেলা বলবেন না, যেহেতু বাকি খেলারও অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফুটবল হোক, ক্রিকেট হোক, হকি হোক, ব্যাডমিন্টন হোক, টেবিল টেনিস হোক, কিন্তু এই অ্যাডভেঞ্চার স্পোর্টস একটা যেটা মানুষকে তৈরি করতে, ভবিষ্যৎ জীবনের বাধা বিপত্তিকে মোকাবিলা করতে কিন্তু দারুণভাবে শেখায়। যেটা অসীম শুরুতে বলছিল যে এটা শুধু শারীরিক খেলা নয়, এটার একটা মানসিক মারাত্মক দিক আছে যেটা উপকারী লাগবে আপনার ছেলে মেয়েদের। সুতরাং আমি তো অনুরোধ করবো যে 17 তারিখে রবিবারই পড়ছে, হ্যাঁ, যে কোনো এই স্পোর্টসের সঙ্গে যুক্ত থাকলে যে কোনো প্রতিকূলতাকে জয় করতে পারবে। মানে কোথাও একটা সামনে লড়াই থাকলে সেটাতে ভয় পেয়ে পিছিয়ে আসবে না, সেটাতে লড়াই করবে। তাতে হারুক জিতুক সেটা আলাদা ব্যাপার, কিন্তু লড়াই করার যে দৃঢ় মানসিকতা, সেই মানসিকতাটা তৈরি করে দেয় এই অ্যাডভেঞ্চার স্পোর্টস। আচ্ছা, অ্যাডভেঞ্চার স্পোর্টস আমি তো একটা জিজ্ঞেস করছি, এটা কি খালি ছোটদের? না না, অ্যাডভেঞ্চার স্পোর্টস শুধু ছোটদের না, ছোটদের বড়দের সবারই, যে কোনো বয়স থেকে এটাতে যোগ দেওয়া যেতে পারে। কারণ আমি কয়েকবার বলে দিলাম যে অ্যাডভেঞ্চার স্পোর্টস করলে ভবিষ্যৎ জীবনের হিসেবে, না না না, এটা নয়, এটা অ্যাডভেঞ্চার স্পোর্টস শুধু ছোটদের নয়, বড়দের। আমি বলতে পারি একজন 70 বছর বয়স্ক মানুষ, সেও এই বয়সে এসে প্রথম ট্রেক করছে। আবার একজন 10 বছরের ছেলে, সে এই 10 বছর থেকে প্রথম ট্রেক করছে। তো এই যে যাচ্ছে একটা জঙ্গলে, সামনে কি বাধা বিপত্তি আছে সেটা জানে না, সেগুলোকে ফেস করছে, সেগুলোকে ওভারকাম করছে। নির্দিষ্ট যে জায়গা বা উচ্চতায় পৌঁছানোর জায়গা, সেই জায়গায় পৌঁছাচ্ছে, শারীরিক কষ্ট হচ্ছে কিন্তু মেনে নিচ্ছে হাসি মুখে। শরীরের সাথে সাথে মানসিক দিকটাকে স্ট্রং হচ্ছে। এই যে বারবার যতটা এদের স্ট্রং মেন্টালিটি তৈরি হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে আরও স্ট্রং মেন্টালিটি তৈরি হবে। যে কোনো বয়সে এই স্পোর্টসে যোগ দেওয়া যায়। হ্যাঁ, এবার অনেকে বলবে যে আপনি বলে দিলেন একটা বয়স্ক মানুষ এসে মাউন্টেনিংয়ে যেতে পারবে। মাউন্টেনিংয়ের সঙ্গে অ্যাডভেঞ্চার স্পোর্টসের কোনো পার্থক্য নেই। মাউন্টেনিংয়ে আপনাকে পাহাড়ে উঠতে হবে, পর্বতে উঠতে হবে, এটা না। অ্যাডভেঞ্চার স্পোর্টস হচ্ছে আপনাকে যে কোনো জায়গাতে আপনি বাধা বিপত্তিকে অতিক্রম করে, যেখানে রোমাঞ্চ আছে, সোজা কথায় বলতে যেখানে রোমাঞ্চ আছে। আপনি যদি এখানে আমরা টাউনশিপের মধ্যে আমরা এই বিজন পার্কে একবার করলাম, তো ওখানে রোপ ব্রিজ, রোপ নেট বাচ্চাদের জন্য করলাম অ্যাডভেঞ্চার। তো ওরা রোপ নেটে কী করে উঠতে হয়, রোপ ব্রিজ কী করে, একটা যদি নদী কিংবা কোনো কিছু থাকে একটা রোপ ব্রিজের মধ্যে কী করে পারাপার করতে হয়, তো এগুলো বাচ্চাদের জন্য শেখানো হয়েছে। এবার বয়স্কদের জন্য অ্যাডভেঞ্চার আছে, ছোট ছোট ট্রেক করছে, একদম খুব ছোট ট্রেক করছে, সেখানেও সে তার রোমাঞ্চ অনুভব করতে পারছে। সবথেকে বড় হচ্ছে নিজেকে জাজমেন্ট করা, আমি কতটা কি করতে পারি, বাধার জায়গাতে আমি কতটা বাধা অতিক্রম করে উপরে উঠতে পারি। আমরা এই যে মাউন্টেনিয়ারিং এক্সপিডিশন করি, আমরা সব এক্সপিডিশনে কি সফল হতে পারি? কোনো এক্সপিডিশনে আমরা বিফল হয়ে ফিরে আসি, তা বলে কি আমরা অ্যাডভেঞ্চার ছেড়ে দিচ্ছি? কিন্তু এই যে বিফল হলাম, কেন বিফল হলাম, তার থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ক্ষেত্রে আবার সেটাকে সফল হওয়ার চেষ্টা করি। আমার কোথায় খামতি রয়েছে, সেই খামতিগুলো আমরা জানতে পারি, সেই জায়গাটাকে আমরা আরও স্ট্রং করে সেই জায়গাটাকে পরবর্তী ক্ষেত্রে ওভারকাম করি। এটাকেই আমরা অ্যাডভেঞ্চার মানে যেখানে রোমাঞ্চ, যেখানে আমরা জানি না পরবর্তী পদক্ষেপ কি হবে বা আগামী বাকে কি রয়েছে। অ্যাডভেঞ্চার স্পোর্টস কথাটা মানে বিশাল একটা বড়, হ্যাঁ, একটা বড় বড় জায়গা। ধরুন এভারেস্ট অভিযানে যারা যাচ্ছেন তারাও অ্যাডভেঞ্চার স্পোর্টস করছেন। আবার কলকাতা থেকে যে আন্দামানে নৌকা করে পিউকডিনাকি গেল, সেটাও অ্যাডভেঞ্চার স্পোর্টস। আবার সাইকেলে ধরুন ভারত ভ্রমণ করছে বা বিশ্ব ভ্রমণ করছে, সেটাও অ্যাডভেঞ্চার স্পোর্টস। এবার অ্যাডভেঞ্চার স্পোর্টস বললে মানে একটা বিশাল ইয়ে আছে, নির্দিষ্টভাবে একটা মাঠের মধ্যে বা এরকম না, শুধু না। আমি যেটা মনে করি পার্সোনাল, এটা আমার মন, কেউ একজন এভারেস্ট জয় করে ফিরে এলো, সে একজন অ্যাডভেঞ্চার বা সে একজন বড় মাউন্টেনার। কিন্তু কেউ যদি সামান্য একটা ছোট টিলা যদি জয় করতে পারে, তার ধরুন তার শারীরিক অবস্থা সেইভাবে নেই, সেইটার মধ্যে যা আনন্দ পাবে এভারেস্ট জয়ের থেকেও অনেক বেশি পাবে। তো সেখানে সে অ্যাডভেঞ্চার করছে, তার মানে কি তার শারীরিক যে সক্ষমতা, সেই সক্ষমতা জাজমেন্ট করছে, অনেক কষ্ট করে সেই জায়গাতে পৌঁছাচ্ছে, অ্যাচিভ করছে। এই মানসিকতা,
সবথেকে বড় হচ্ছে মানসিকতা। আপনার যদি মানসিকতা থাকে তাহলে আপনি অতি অবশ্যই আপনার যে সক্ষমতা, আপনি কতটা কাজ করতে পারেন তার থেকে আপনার সক্ষমতা বাড়াতে হবে। কি করে বাড়াবেন? আপনি যত বেশি অ্যাডভেঞ্চার গেমের সঙ্গে বা অ্যাডভেঞ্চার স্পোর্টসের সঙ্গে যুক্ত হবেন, যত বেশি অ্যাডভেঞ্চার করবেন, আপনার শারীরিক সক্ষমতা ততটাই বাড়বে আর ততটাই আপনি রোমাঞ্চ অনুভব করবেন। কে এভারেস্ট করে এলো, কে কাঞ্চনজঙ্ঘা করে এলো, আপনি একটা ছোট্ট পর্বত জয় করুন না কেন, সেই জয়ের মধ্যে আপনি কিন্তু সেই আনন্দটা উপভোগ করতে পারবেন। তুমি ঠিক বলেছো, আমারই বলা ভুল হয়েছে। আসলে ধরুন আমি বিশেষ চাহিদার শিশুদের দেখেছি, অবশ্যই এমনিতে অনেক সময় বিকলাঙ্গ বলা হয়, তার হাঁটতে পারে না, তারপরে সে নানা প্রশিক্ষণের মাধ্যমে সে যেদিনকে প্রথম সিঁড়ি বেয়ে দোতলায় উঠলো, তার কাছে সেটা একটা বিশাল আনন্দ, বিশাল অ্যাচিভমেন্ট। তো এই যে অ্যাডভেঞ্চার, অর্থাৎ কি বলবো, আত্মপ্রত্যয়, ইংরেজিতে কনফিডেন্সটা বাড়ছে, এবং আমি পারবো, আমি হারছি না, ও পারছে আমি পারছি না, এর ব্যাপারটা এরকম নেই। সুতরাং ব্যাপারটা কতটা উচ্চতা বা কতটা দৈর্ঘ্য ব্যাপারটা সেরকম না, ব্যাপারটা হচ্ছে একজনের আমার সামনে আজকে এই বয়সে যেটা খুব বড় প্রতিবন্ধকতা, সেটা একদম কম বয়সের কাছে নাও হতে পারে, কিন্তু আমার কাছে চ্যালেঞ্জটা হচ্ছে আমার প্রতিবন্ধকতাটা চটকে। একদম এই জায়গাটাই আমি বোঝাতে চাইছি যে আমি কতটা কি করতে পারি, সেই জায়গাটা থেকে আমি আরো কতটা উচ্চতার লেভেলে পৌঁছাতে পারি, সেটা আমি কিভাবে জয় করতে পারি, তাতে আমার কষ্ট হোক, মানসিক দৃঢ়তা আরও বাড়বে, আমার শারীরিক সক্ষমতা আরও বাড়বে, আমি সেই জায়গাগুলোকে অ্যাচিভ করতে পারবো। এটাই অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার মানে কি, প্রতি ক্ষেত্রে আপনাকে রোমাঞ্চ অনুভব করতে হবে। আমি ধরে নিলাম আপনি খুব ভালো স্পোর্টসম্যান, আপনার খুব সক্ষমতা আছে, আপনি একটা 14,000 ফিট পিক আপনি অনাসে উঠে চলে এলেন, আপনি কোনো মজা পেলেন না। আবার ওই পিকটায় যার সক্ষমতা নেই সেইভাবে, সে অনেক কষ্ট করে ওঠে, খুব আনন্দ, মানে আনন্দে আত্মহারা, বাবা আমি কি করে ফেলেছি, কি জয় করে ফেলেছি। এই যে তার যে কষ্টটা, সেই প্রতি মুহূর্তে কষ্ট অনুভব করে সেই শিখরটাকে পৌঁছালো, এই যে অনুভব। মানে আমরা মোটামুটি এখন পর্যন্ত অসীমের কথা মনে হচ্ছে আরও অনেকক্ষণ ধরে শুনবো আরও কিছুক্ষণ। অ্যাডভেঞ্চার স্পোর্টস নানাভাবেই আমাদের জীবনকে গড়ে দেয়। একসাথে চলা, আত্মপ্রত্যয়, একটা নিজের উপর বিশ্বাস তৈরি করা, নিজের কাজ নিজে শিখে নেওয়া, প্রতিকূলতাকে জয় করার মানসিকতা তৈরি হওয়া। কিন্তু আমি অসীম একটা কথা বলছি, আমরা সাধারণত দেখেছি, তোমাদের কাজকর্মের মধ্যে দিয়ে দেখেছি যে তোমরা যখন কোনো ক্যাম্প করো, অ্যাডভেঞ্চার ক্যাম্প করো আলাদা করে, কখনো কখনো ওই রক ক্লাইম্বিং কোর্সের মধ্যেই আবার একটু অ্যাডভেঞ্চার, হ্যাঁ এখন তো রক ক্লাইম্বিং এর মধ্যে অ্যাডভেঞ্চার চলে এসেছে, ওই রিভার ক্রসিং এই সমস্তগুলো তোমরা এর মধ্যে শেখাও। নাইট ট্রেক করানো হয় রক ক্লাইম্বিং এর মধ্যে, নাইট ট্রেকটাও এখন অ্যাড হয়ে গেছে। এছাড়া আপনার যে নেচার স্টাডি বা অ্যাডভেঞ্চার ক্যাম্প রয়েছে, সেখানে তো বাচ্চাদের প্রতিনিয়ত বিভিন্ন ছোট ছোট যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে তাদেরকে শেখানো হয়, যে তাদেরও নাইট ট্রেক হয়, একটা রাত্রেবেলায় কি করে যাবে, কোথায় কি থাকবে না থাকবে, রাত্রেবেলায় গিয়ে যদি কোথাও থাকার জায়গা না পায় সেখানে কি করে করবে, হার্ট মেকিং প্লাস্টিক দিয়ে, এভরিথিং। মানে আপনার জীবনে চলার পথে ছোট ছোট যে সমস্ত বাধা বিপত্তি আসবে, সেই বাধা বিপত্তিগুলো কি করে আপনি ওভারকাম করবেন তার একটা প্রসিডিওর পরিচিতি করে দেওয়া। অনেক কাল আগে অসীম একটু মজার ঘটনা দর্শকদের সঙ্গে শেয়ার করি, তুমি তো এই ব্যাপারে অভিজ্ঞই, আমার গল্প এটা বলতে পারি। না না, অবশ্যই অবশ্যই। একবার মাঠাবড়ুতে একটা ক্যাম্প হয়েছে, তো সেখানে যেরকম হয় একদম ছোটরাও গেছে, এবং তাদের মা বাবা খুব চিন্তা, ও তো খেতে পারে না, ও তো বাথরুম পায়খানা যেতে পারে না, ও তো শোবে কী করে, কে জানে কি বিছানা কী করে করবে, নানা চিন্তা থাকে। অনেক মা বাবা আমাদের অনুরোধ করেছিলেন যে তারা সাথে যাবেন, মানে ক্যাম্পের মধ্যে যেও তারা ঠিক করে দেবেন বাচ্চা খেতে পারবে কি পারবে না। এখনো মানুষের মধ্যে মানসিকতা আছে, যখন আমাদের সঙ্গে নেচার স্টাডি ক্যাম্পে বাচ্চাদের পাঠায়, বলে মা বাবা বলে যে আমার ছেলে তো কোনোদিন মা বাবা ছাড়া বাইরে থাকেনি, কি করে থাকবে, এই সমস্যাগুলো এখনও আছে। কিন্তু যখন পাঠিয়ে দেয়, ফিরে যখন আসে, তখন তাদের অনুভূতিগুলো দেখলে বোঝা যায় যে তারা কতটা চেঞ্জ হয়েছে। তারা পরবর্তী ক্ষেত্রে কিন্তু তারা মা বাবাকে আর পাত্তাই দেয় না, যে আমরা নিজেরাই যাব, আমাদের কাউকেই দরকার নেই। এই যে ফিলিংসটা, আমি ঠিক এই অভিজ্ঞতার কথা বলতে যাচ্ছিলাম যে আমি সেই দেখেছি, বয়স কত 6 বছর 7 বছর, 4 দিন ক্যাম্পে থাকার পর মা বাবা তো উদ্বিগ্ন হয়ে আছে যে কখন আমরা ফিরবো ওদের নিয়ে। হ্যাঁ, দাঁড়িয়ে গা হাত পায়ে বুলি টুলি দিচ্ছে যে ঠিকঠাক আছে কিনা কি জানি। তারপরে বাড়িতে নিয়ে যাওয়ার 2 দিন পরে আমরা যোগাযোগ করছি, তারাও আসছেন,
এসে বলছেন খুব উপকার হয়েছে জানেন তো, হ্যাঁ এখন নিজেই খায়। একদম এই জায়গাগুলো একদম তৈরি হয়ে যায়। তো এটা আমি বলছি যে আমি কেন বলছি এই অভিজ্ঞতা আমার চেয়ে অসীমের অনেক বেশি অভিজ্ঞতা, একদম এই জায়গাগুলো তৈরি হয়ে যায় মানে বাচ্চাদের। আমাদের প্রিয় দর্শকদের বলছি, অভিভাবকদের বিশেষ করে, যে আপনারা বাচ্চাদের বিভিন্ন অ্যাডভেঞ্চার কোর্সে পাঠান, এতে অনেক উপকার হবে নানা দিক থেকে। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ বৈকালিক অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস। নানা বিষয়ে আমরা আলোচনা করি প্রতি বুধবার বিকেল 4টে থেকে 5টা, 1 ঘন্টা। আজকে আমরা আলোচনা করছি অ্যাডভেঞ্চার স্পোর্টস নিয়ে। আর আমাদের আজকের অতিথি হচ্ছেন অসীম কুমার মণ্ডল, যিনি এই অ্যাডভেঞ্চার স্পোর্টসের সঙ্গে বা মাউন্টেনিংয়ের সঙ্গে দীর্ঘকাল ধরে যুক্ত আছেন। মাউন্টেনিং অ্যান্ড অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েশন অফ দুর্গাপুর বলে যে সংস্থাটি এই ধরনের প্রশিক্ষণ দেয় বা নানা ধরনের অ্যাডভেঞ্চার কোর্স বা পর্বত অভিযান আয়োজন করেন, তার অন্যতম সামনের সারির কর্মী আমি বলি, সেটা আছে বিভিন্ন জায়গাতে গেছেনও। অসীম, এইবার বোধহয় আমরা একটু এক পা এগোবো, মানে অবশ্যই অবশ্যই এক পা এগিয়ে যদি মাউন্টেনিং এ যাই। একদম একদম মাউন্টেনিং এ চলো, মাউন্টেনিং যদি এক পা এগোই। আসলে সত্যি সত্যি ও একটা কথা বলছে, অ্যাডভেঞ্চার স্পোর্টস না এই দু কথায় বলে দেওয়া যাবে না, এটা কিসে নেই, মানে যে কোনো কাজের মধ্যে কিন্তু একটা অ্যাডভেঞ্চার আছে। ওই জন্য বলছে যে রোমাঞ্চ জেগে ওঠে, এইটা আছে দেখা যাক, লড়ে যাবো। এইটাকে মানসিক গঠনটা তৈরি করতে হয়। করতে করতে আমাদের বেশিরভাগ ওরা যে কাজটা করে, বিভিন্ন অ্যাডভেঞ্চার কোর্স করার পর সাধারণত পর্বত অভিযান দিকে আমাদের ছেলেদের আকর্ষণটা বেড়ে যায়, সেখানে যায়। তোমরা কি আয়োজন করছো এর মধ্যে? আমাদের লাস্ট আমাদের আয়োজন ছিল গত বছর দেউটিব্বা, তার আগের বছর ছিল সিনকুন ওয়েস্ট, তার আগে ছিল KR2। তো এই বছর এখনো পর্যন্ত সেভাবে ভেবে উঠিনি, কারণ পরের বছর আমরা 2026-এ একটা বড় পিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সেই বড় পিকে যাব। এই বছর বিক্ষিপ্তভাবে আমাদের ক্লাব মেম্বাররা একা একা এক্সপিডিশন করছে। এখন এক্সপিডিশনের যে ট্রেন্ডটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। আমাদের ক্লাব মেম্বাররা আগে একটা ক্লাব ভিত্তিক এক্সপিডিশন হতো, এখন ক্লাব মেম্বাররা অন্য কোনো ক্লাবের সঙ্গে গিয়ে কিংবা অন্য কোনো 5-6টা ছেলে বন্ধু মিলে গিয়ে একটা পিক করে চলে আসছে। তো এরকমই আমাদের 2জন মেম্বার, তারা 2টো পিক করে চলে এসেছে অলরেডি। তো আমাদের পরবর্তী যে পিকটা হচ্ছে সেটা একদম জাসকার রেঞ্জে হবে। এটা একটা বড় পিক। এই মুহূর্তে আমি নামটা বলছি না, কারণ আমাদের একটু গোপনীয়তা রাখতে হচ্ছে এটা। তো একটু গোপন থাকুক, আমরা এই চমকটাও চাই। কিন্তু আমি তোমাকে একটা কথা এর মধ্যে বললে, দেখো মাউন্টেনিং এটা কোনো দিন কোনো ক্লাবের মধ্যে, রাজ্যের মধ্যে, দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না কোনোভাবে। আমরা যদি 1953 সালের এভারেস্ট যে অভিযান হয়েছিল, যেখানে হিলারি এবং তেনজিং শীর্ষে উঠেছিলেন, তুমি ভেবে দেখো সেই দলটার নেতৃত্ব দিয়েছেন জন হান্ট এক দেশের, অবশ্যই হিলারি আরেক দেশের, তেনজিং নরগে তোমার আরেক দেশে। শুধু এই যে বলছো তোমার ক্লাবের ছেলেরা অন্য ক্লাবে যাচ্ছে, হ্যাঁ, আরে মাউন্টেনিং এর নিয়মই না। আগে এই ট্রেনটা ছিল না, এখন যে মানে যে যেখানে সুযোগ পাচ্ছে আর কি, ঠিক একটা তার সময় মতন। এখন মানে সবাই তো খুব কর্মব্যস্ততা মানুষ, তার কর্মের ফাঁক ফোকর দেখে যখন সময় পাচ্ছে সেই সময় যে এক্সপিডিশন হচ্ছে তাদের সঙ্গে যোগ দিয়ে সেখানে চলে যাচ্ছে। এটা একটা খুব ভালো ট্রেন্ড, ভালো শুধু না আমাদের অবশ্যই ভালো। অসীম, তোমার মনে করিয়ে দিই, তোমার তো মনে থাকবেই, দুর্গাপুরে যে প্রথম পর্বত অভিযান গেলডুং অভিযান করেছিলাম আমরা, ওই দুর্গাপুর মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে, সেইখানে কিন্তু তখন আমরা তত অভিজ্ঞতা ছিল না দুর্গাপুরের, হ্যাঁ, যদিও 2জন ইতিমধ্যেই দাদা অমিত সিনহা এবং ধীমান ওরা ওই কোর্সটা কমপ্লিট করে এসেছিল, যদিও মনোরঞ্জন দত্তও ছিল, কিন্তু আমরা কিন্তু আসানসোলের প্রাণেশের সাহায্য নিয়েছিলাম। ওই যে বলছি রোপে বাঁধা বেঁধে বেঁধে চাই, হ্যাঁ, তুই আলাদা আলাদা না ওর। এবং তোমরা যেটা সাধারণভাবে করো, তোমরা যে কোনো জায়গায় কোনো পিকে যাওয়ার আগে, কোনো ট্রেকে যাওয়ার আগে তোমরা যে পাস্ট রিপোর্ট নিচ্ছ, দরকার হলে যারা গেছে তাদের ডেকে নিয়ে তাদের কাছে পরামর্শ চাইছো,
তারপরে এখন আপনার আরো সুবিধা হয়ে গেছে, নেট হয়ে গেছে, গুগল হয়ে গেছে, গুগল ম্যাপ হয়ে গেছে আপনার, যে হ্যাঁ পর্বত শৃঙ্গ রয়েছে, তার কতটা কোথায় চড়াই থাকবে, কতটা ঢাল থাকবে, কোন রুটে উঠবেন, পুরোটাই আপনি যদি একটু স্টাডি। অসীম এগুলো জানি না, বুড়ো হয়েছে তবু একটু সামলাতে পারি না। আমার একটা কথা তোমাকে একটুখানি বলবো। হ্যাঁ বলুন বলুন বলুন। দেখো আমরা কোয়ারি পাস যাবো, সব তখনকার যা নিয়ম সমস্ত রিপোর্টগুলো আনিয়েছি, IMF থেকে আনিয়েছি, তখন তো এইগুলো করতে হলো, IMF এর নিতে হতো, একটা অ্যাপ্রুভাল নিতে হতো। তো এগুলো সব নিয়েছি, দেখে কোয়ারি পাস দেখে দেখে আমরা বললাম যে বাহ চমৎকার। এরপর আমরা যখন কোয়ারি পাসে গেলাম, সে অসম্ভব বরফ, মানে এই রিপোর্টে কোনো রিপোর্টে এই বরফের কথা লেখা নেই, জানো তো? না, থাকবে না। আচ্ছা, তো চেঞ্জ হয়ে যায় ওয়েদার, মানে কোথায় কিভাবে কবে চেঞ্জ হবে খুব মুশকিল হয়ে গেছে। হ্যাঁ, তো তখনও ওই ওইটা হয়নি তোমার, ওই যে আমাদের এখান থেকে যে উঠে যে উপর রোপওয়েটা হয়নি, কিন্তু ওই রাস্তাতে যেতে হতো। আশ্চর্য ব্যাপার হচ্ছে আমরা ফিরে আসার পর তখন সবে ওই ফটো মানে ভিডিও করার ওই যেগুলো আমাদের হাতে এসছে, তো সেইগুলো তুলে যখন আমরা এখানে নিয়ে এসছি এবং সেটা যখন কোনোভাবে জানাজানি হলো, আমার IMF রিপোর্ট পাঠালাম, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ডেকে পাঠাচ্ছিল যে আপনারা, কারণ এর আগে কোনোদিন কোয়ারি বছর এটা হয়নি। সুতরাং আমি বলছি যে একে অন্যের সাথে আছেই মাউন্টেনিংয়ে। আমি তোমাকে আলাদা আলাদা, আমার ক্লাবের মেম্বার ওখানে গেছে, আগে সেসব কড়াকড়ি ছিল, আবার পারমিশন নিতে হতো, তুমি গেছিস কেন, আমাদের বলিস নি কেন। না, এখন ওইসব নেই, এখন আর ওইসব কেউ মানবেও না। সব থেকে বড় ব্যাপার, আমি ওটাও মনে করে দিলাম যে এভারেস্ট অভিযান হয়েছে কিন্তু 3 দেশের লোক, এক ক্লাব কি। অবশ্যই এখন দেখুন, এখন মাউন্টেনিয়ারিং এর পরিভাষাটাই বদলে গেছে। এখন মাউন্টেনিং যে গিয়ার্স, হ্যাঁ পার্সোনাল যে গিয়ার্স আছে, সেই গিয়ার্স আপনার থাকতে হবে, না হলে আপনি মাউন্টেনে যেতে পারবেন না। এখন খুব আধুনিক হয়ে গেছে। একজনের পার্সোনাল মাউন্টেনিয়ারিং যে গিয়ার্স আছে, সেই গিয়ার্সটাই লাগবে 5 থেকে 7 লাখ টাকা। তো স্পোর্টসটা খুব কস্টলি। আমরা অনেক সময় বুট ফুট, জ্যাকেট ফ্যাকেট, ফেদার জ্যাকেট ভাড়া নিই, কিন্তু যদি এগুলো নিজেদের সমস্ত কিছু থাকে, তাহলে প্রথম কথা সঠিক ইকুইপমেন্ট ছাড়া আপনি পাহাড়ে যেতে পারবেন না। সঠিক ইকুইপমেন্ট ছাড়া যদি না যান, তার যে ফল্ট হবে সেটা আপনি নিজে দায়ী থাকবেন। সেকেন্ড থিংস হচ্ছে এখন আপনার জিপিএস হয়ে গেছে। জিপিএস রিডিং ছাড়া IMF অনেক সুবিধা, হ্যাঁ IMF মানবে না। জিপিএস রিডিং আপনার যে ল্যাঙ্গিটিউড ল্যাটিটিউড থাকবে পিকের উপরে, আপনাকে সেই জায়গায় পৌঁছে ওই ল্যাঙ্গিটিউড ল্যাটিটিউড জিপিএসে ফটো তুলে IMFকে পাঠাতে হবে, তাহলেই মানবে IMF যে আপনি এই পিকটাতে উঠতে পেরেছেন। তো এখন এই ধরনের কিছু সুবিধা হয়ে গেছে, রুট মার্কিং হয়ে গেছে, কিন্তু আপনাকে তো পরিশ্রম করতে হবে। শারীরিক যে সক্ষমতা দরকার পাহাড়ে ওঠার, সেটা আপনার লাগবে। বাদবাকি আপনার প্রাকৃতিক পাহাড় হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ কখন আসবে কেউ কাউকে বলে আসবে না। অ্যাভালাঞ্চ আছে, তুষার ঝড় তো রয়েছে, সঙ্গে আরও অনেক কিছু বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনি পড়তে পারেন। তো সেইগুলোকে কিভাবে ওভারকাম করবেন, সেগুলোর জন্য আপনাকে অতি অবশ্যই মাউন্টেনিয়ারিং ট্রেনিং নিতেই হবে, যে কোনো একটা ইনস্টিটিউট থেকে। সেখান থেকে ট্রেনিং প্রাপ্ত হলে আপনি এই জায়গাটা খানিকটা বুঝতে পারবেন। এরপর আপনি যত বেশি ট্রেক বা এক্সপিডিশন করবেন এই জায়গাগুলো, তত বেশি আপনার আয়ত্ত আসবে, বা তত বেশি আপনি আস্তে আস্তে অভিজ্ঞতা বা পক্কতা অর্জন করবেন। ঠিক আছে, আমরা খুব ছোট্ট ঘটনা বলি। আমরা এই যে সিনকুন ওয়েস্ট করলাম, 2023-এ সিনকুন ওয়েস্ট করলাম, তো আমি লিডার ছিলাম, আমার লিডারশিপে হয়েছে। তো সেখানে এমন একটা সিচুয়েশান হচ্ছে, সিনকুন ওয়েস্ট নিয়ে আমরা যখন রিপোর্ট পড়ছি, তখন দেখছি যে ডাইরেক্ট যদি আমরা মানালি থেকে সিনকুন ওয়েস্টের বেস ক্যাম্পে চলে যাই, তাহলে প্রত্যেকের মাথা ব্যথা বমি হচ্ছে। আমরা মাঝখানে একদিন হল্ট দিলাম, তা সত্ত্বেও কিন্তু আমাদের মেম্বাররা ওখানে অ্যাক্লিমেটেশন করতে পারলো না। বিশেষ করে জুনিয়র মেম্বারদের এটা বেশি দেখলাম। আমরা 2 জন সিনিয়র মেম্বার ছিলাম, আমাদের 2 জনের কিছু হয়নি। তার কারণটা আমরা অনেক পরে অ্যানালাইসিস করে দেখলাম যে আমরা এতবার পাহাড়ে গেছি যে আমাদের ওই মেন্টালি ওই জায়গার সঙ্গে না মেন্টালি খাপ খেয়ে যাচ্ছে। কিন্তু যারা জুনিয়র গেছে তাদের যেহেতু পাহাড়ে অত অভিজ্ঞতা নেই বা এতবার পাহাড়ে যায়নি, সেহেতু তারা প্রত্যেকেই বমি করলো। তারপরে একদিন রেস্ট দিয়ে পরে তারা সুস্থ হলো। এইটা একটা আছে, আমরা বলি অবশ্য ঠিকই যে হাই অল্টিটিউড সিকনেস বলি, সেটা নেই তা না,
আর অ্যাক্লামেটেশনটা খুব জরুরি। Acclimatation খুব দরকার। একটা পদ্ধতিও আছে। একদম। অনেকবার যেতে যেতে হয়, যেমন ঠিকই প্রথমবার গেলেও এই জন্য আমরা সবসময় বলি যে বেস ক্যাম্প থেকে একটু উপরে যাও আবার ফিরে এসো, হ্যাঁ। আবার যাও আবার ফিরে এসো, এটাই নিয়ম। অ্যাক্লামেটেশন একটা নিয়ম। হাই অল্টিটিউডে সিকনেসে কিছু বমিও হয়। আমাদের হাতে সময় আর মাত্র 3-4 মিনিট। অসীম, একটু মন্দ কথা আলোচনা করে নিই দেখি, এতে আমাদের অভিভাবকরা নিরুৎসাহ হবেন না, ছেলে মেয়েদের পাঠান। ইদানিং এভারেস্ট অভিযানে, বিশেষ করে অন্যান্য অভিযানেও শুনছি আমরা, কিছু এজেন্সি নামে কিছু সংস্থার নানা রকমের উৎপাত শুরু হয়েছে। না, এজেন্সি ছাড়া আপনি এভারেস্ট নিজে তো করতে পারবেন না, আপনাকে এজেন্সি মারফতেই যেতে হবে। আপনার না, কেন আমি বলছি, শেষ করি যে এজেন্সি তো আমাদের বরাবর নিতে হয়েছে, ছোট পাহাড়েও আমাদের এজেন্সি নিয়েছি, আমাদের পোর্টার নিতে হয় তখন, কারণ এজেন্সির মাধ্যমে, সেগুলোতে আমার কোনো অসুবিধা নেই। অসুবিধাটা হচ্ছে এই যে এখন একজন ইন্ডিভিজুয়াল ঠিক করলো যে আমি এভারেস্ট করব, তার বাকি অভিজ্ঞতা অন্য কিছুই যাচাই হলো না। এজেন্সি খালি বললো যে হ্যাঁ ঠিক আছে আপনি চলে আসুন, আপনার যাবতীয় যা যা লাগবে সব জিনিসপত্র আমরা জুগিয়ে দেবো এবং আমরা এই করে দেবো ওই করে দেবো, আপনার চলে আসুন। এই চলে যেয়ে কিন্তু দুর্ঘটনা পাহাড়ে অনেক হয় নানা কারণে। আমি সেসব বলছি না। আমাদের দুর্গাপুরে ভালো মাউন্টেনিয়ার, নামকরা মাউন্টেনিয়ার পরেশনাথ আমাদের করতে যে গেছেন, এটা হয়, এটা বলছি না, কিন্তু আমি বলছি দুর্ঘটনার হার অনেক বেড়ে যাচ্ছে যখন এই এজেন্সির লোভে প্রলোভনে কোনো ইন্ডিভিজুয়াল, তুমি একটু আগে বলছিলে না যে নিজেকে প্রস্তুত করতে হবে, একদম নিজেকে প্রস্তুত করতে হবে, নিজেকে জাজমেন্ট করতে হবে আমার সেই অল্টিটিউডে যাওয়ার ক্ষমতা আছে কি না, কিংবা যদি আমি এজেন্সির থ্রু দিয়ে যাই তাহলে আমাকে বারবার ওঠানামা করে অ্যাক্লিমেটেশন করতে হবে, এবং কি সেই জায়গাটা বা সেই পিকটা সম্পর্কে যথেষ্ট পড়াশোনা করে যেতে হবে, যথেষ্ট ওয়াকিবহাল থাকতে হবে। আমার শরীর কখন সাথ দিচ্ছে কখন সাথ দিচ্ছে না, এটা শরীর আগে থেকে ইন্ডিকেট দিয়ে দেবে, সেই সময় তাকে নিচে নেমে আসতে হবে। আচ্ছা, আমাদের সময় একদম শেষ, আমরা আরেকদিন ডেকে কথাবার্তা বলবো, কিন্তু অসীম আমি প্রিয় দর্শকদের কাছে আরেকটা কথা বলতে চাই, ওই আরেকটা কথা না, একটা কথা পুনরাবৃত্তি করতে চাই। আগামী 17ই আগস্ট রবিবার বেলা 2টো নেতাজি ভবন, স্টিল টাউনশিপে নেতাজি ভবনে অ্যাডভেঞ্চার ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে। অনেকগুলো ছোট ছোট ফিল্ম দেখানো হবে অ্যাডভেঞ্চারে, যেটা ইন্ডিয়ান মাউন্টেনিং ফেডারেশন অনুমোদিত। তার সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে আছে ম্যাড মাউন্টেনিং অ্যান্ড অ্যাডভেঞ্চার। অবশ্যই আপনারা আসুন, দেখুন, আপনারা সকলে আসুন, বিশেষ করে ছোটদের নিয়ে আসুন, আপনারা আসুন, এটা ছোট বড় সকলেই আসুন, সকলে আসুন, এটা একটা অনুরোধ। না অসীম, আরেকটা কথা শেষ করার আগে বলি, আমি শুরুতে বলেছিলাম অসীম অ্যাডভেঞ্চার স্পোর্টস, মাউন্টেনিংয়ের ইত্যাদি নিজে অভিযানে অংশ নেয়, প্রশিক্ষণ দেয়, ওর কথাও শুনলেন। অসীম অন্য একটাভাবে পরিচিত আমাদের দুর্গাপুরে, সেটা জানিয়ে দিই, সেটা নিয়ে আলোচনা কিছু করবো না। অসীম খুব জ্যোতিষবিদ্যা চর্চা করে দীর্ঘকাল ধরে, আধ্যাত্মিক মানুষ এবং নানাভাবে মানুষের ভবিষ্যতের কথা বলে। যারা যোগাযোগ করতে চান আলাদা করে জীবন, আমি বিজ্ঞাপনে যাচ্ছি না, কথা বলবো না। কিন্তু প্রিয় দর্শকেরা, আজকের অনুষ্ঠান শেষ করব। আরেকবার মনে করে দিই আপনাদের যে প্রত্যেক বুধবার বিকেল 4টেতে আমরা আপনাদের দরবারে হাজির হই। আজকে অতিথি ছিলেন অসীম কুমার মণ্ডল, যিনি অন্য ক্ষেত্রে অসীমানন্দজি বলে অত্যন্ত সুখ্যাত, সম্মানিত, শ্রদ্ধার মানুষ। নানা ধরনের আধ্যাত্মিক কাজকর্ম করেন, যাগযজ্ঞ করেন, নিজে ভবিষ্যতের কথা বলেন, অর্থাৎ কুষ্টি ইত্যাদি বিচার করেন। সেটা কোথায় কি সেটা আমি বলতে পারবো না, সেটা আজকে অনুষ্ঠান না। কিন্তু আমরা শেষ করার আগে জানিয়ে রাখি যে আগামী বুধবার বিকেল 4টে আসতে ভুলবেন না। সেখানে আমরা একটু অন্য বিষয়ে আলোচনা করব, দুর্গাপুর শিল্পাঞ্চলের ট্রেড ইউনিয়ন আন্দোলন। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে থাকবেন ট্রেড ইউনিয়ন লিডার মানস অধিকারী, থাকতে ভুলবেন না। কিন্তু অসীম, আজকের মতো অনুষ্ঠান আমরা শেষ করছি। দর্শকদের নমস্কার, দেখা হবে আগামী বুধবার বিকেল 4টের সময়। নমস্কার।
এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।